আব্দুল্লাহ মাহমুদ সাহেবের মুখোমুখি হয়েছি। আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা দুটি পর্ব করেছিলাম, যেখানে ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ সাহেব আমাদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করেছিলেন। তবুও আমরা আজকে আবার একটু নতুন ভাবে বলি যে ডক্টর মাহমুদ হিউস্টন ইউএসএ বসবাস করেন এবং সেখানে এপিডেমিওলজিস্ট হিসাবে উনি কর্মরত। আজকে আমাদের বিষয়বস্তু সেটি বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস অপরচুনিটি ইন ইউএসএ, এটাই আমরা টাইটেল করেছি। তার কারণ আমরা যখন দ্বিতীয় পর্বটি করেছিলাম ডক্টর মাহমুদকে নিয়ে, তখন বেশ কিছু মেডিকেল স্টুডেন্ট তারা যেমন কমেন্ট করেছিলেন, অ্যাজ ওয়েল আমাকে ফোনও করেছিলেন দু একজন, যে স্যার আমরা যদি ইউএসএ পড়তে যাই মেডিকেল স্টুডেন্ট, এখন তো ফাইনাল ইয়ার অথবা ইন্টার্ন করছি, তাহলে আমাদের জন্য যদি একটা এপিসোড করা হয় তো সেটা আমাদের গাইডলাইন হিসেবে কাজ করবে। এর আরেকটা কারণ হলো অনেকে ট্রাপে পড়েন, নানান রকমের কনসালটেন্ট দেখা যাবে, কনসালটেন্সি এজেন্ট আমাদের দেশের এখানে ওখানে গজিয়ে ওঠে, বলে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ইউএসএ পাঠাবো, অনেক অনেক টাকা লগ্নি করেন। শেষমেশ দেখা গিয়েছে দুই রকমের সমস্যার মুখোমুখি তারা হন। একটি হলো টাকা দেওয়ার পরে ইউএসএ যেতে পারেন না, আর একটা হলো যে ইউএসএ পৌঁছে তখন মহা বিপদে পড়েন, কারণ যে কথা বলে পাঠানো হয় তার সাথে বাস্তবতার মিল থাকে না। তো এই বিষয়টিকে সামনে রেখে আমরা মেডিকেল স্টুডেন্টসদের ইউএসএ কি অপরচুনিটি আছে সেটি নিয়ে আজকে আলোচনা করছি। আর প্রথমেই আমি ডক্টর আব্দুল মাহমুদকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং একই সাথে আমি ডক্টর মাহমুদকে এখন সুযোগ দিই যে প্লিজ আপনি যদি এ বিষয়ে একটু শুরু করেন বা আপনার ব্যক্তি অভিজ্ঞতা দিয়েও যদি আমাদেরকে ঋদ্ধ করেন। জনাব মাহমুদ। জি, আসসালামু আলাইকুম। যে ডক্টর আমিনুর রহমান ভাই, ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য কিছু কথা বলার। আমাদের মেডিকেলের আমেরিকাতে কিভাবে আমরা অপরচুনিটি গুলো সার্চ করতে পারি সে বিষয় নিয়ে কিছু আলোচনা করার। তো আমাদের এই অনেকেরই মেডিকেল ফিল্ডে এখানে আমেরিকাতে আসার বিষয়ে অনেকেরই একটু ফোবিয়া থাকে, কম্পারেটিভলি আদার কান্ট্রিগুলোতে নলেজ গ্যাপ থাকার কারণে, স্পেশালি দ্য ইন্ডিয়ান পিপুল, পাকিস্তান পিপুলের সাথে কম্পারেটিভলি। যে আমরা বাংলাদেশ থেকে এসে আমেরিকাতে কিভাবে সেট আপ হতে পারবো, এটা একটা বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। যদি আমেরিকাতে অথবা এভরি কান্ট্রিতেই তার রেজিস্ট্রেশনের আবশ্যকতা রয়ে গেছে। যখন আমেরিকান ডাক্তারও যদি বাংলাদেশে যায়, সেখানে প্রেসক্রিপশন লিখতে পারবে না, সেখানে বাংলাদেশের বিএমডিসি রেজিস্ট্রেশন লাগবে আমেরিকান ডাক্তারদের। সেম ওয়েতে বাংলাদেশি ডাক্তারের এখানে রেজিস্ট্রেশন লাগবে। এখন সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের যে ইনফরমেশন কিছু গ্যাপ রয়ে গেছে। ধন্যবাদ আমিনুর রহমান ভাই এই সেশনটা করার জন্য। আমি অনেকদিন হলে চিন্তা করতেছিলাম যে আমার এক্সপিরিয়েন্স গুলো থেকে শেয়ার করা, যে আসলে কিভাবে এনকারেজ করা যায় মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে বাংলাদেশের। তো যে কথাগুলো আমি বলতে চাচ্ছি, প্রথম হচ্ছে আমেরিকাতে ডাক্তার হওয়া এবং এখানে রেজিস্ট্রেশন করাটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য কোনোভাবেই কঠিন কিছু না। এটা বাংলাদেশের সব স্টুডেন্টদের জন্যই বলা যায়, এটা ইজিলি ক্যাপাবল আর কি। যেমন বাংলাদেশ মেডিকেল থেকে ডক্টর আদিবা এখানে প্র্যাকটিস করতেছেন, আমাদের বগুড়া মেডিকেল কলেজ থেকে শম্পা প্র্যাকটিস করতেছেন এখানে। এরকম প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এবং নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে রতন ঢাকা মেডিকেল থেকে সব তো আছেই। মানে পাবলিক এন্ড প্রাইভেট উভয়ের জন্য অপরচুনিটিটা প্যারালেল। হ্যাঁ, প্যারালেল রয়ে গেছে, যে কেউ যদি প্র্যাকটিস করতে চায় এবং যদি কেউ পাবলিক হেলথও করতে চায়, বোথ ওয়েতেই আছে। তো মেডিকেলের লাইসেন্সের ক্ষেত্রে আমাদের ঢাকা মেডিকেল থেকে শুরু করে নতুন মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ, ইনক্লুডিং প্রাইভেট মেডিকেল কলেজ, অনেকেরই একটু হীনমন্যতায় থাকে যে আমরা যে সেট আপ করতে পারবো কিনা, এখানে কতটা স্ট্রাগল হইতে হবে,
অনেকেরই এখানে যেহেতু সিস্টেম না থাকার কারণে বিভিন্ন স্কোপ না জানার কারণে তারা হয়তো বা ভালো পজিশনে নাই। তো তাদের কিছু, কিছু সিনারিও থেকে অথবা তাদের নেগেটিভ ফিডব্যাক থেকে অনেক মেডিকেল স্টুডেন্ট তারা পিছিয়ে গেছে। হ্যাঁ, আশাহত হয়। এটা একটা আশাহত হয়ে যাওয়া। আর স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশীরা একজন আরেকজনকে পজিটিভলি দেখি না। অথবা এটা আমাদের জাতিগতভাবেই এটা খুব এনকারেজিং করা হয় না, স্কোপ দেওয়া হয় না, ইনফরমেশন দেওয়া হয় না। তো ১ম বিষয় হচ্ছে যে আ আমেরিকাতে রেজিস্ট্রেশন প্র্যাকটিস করার রেজিস্ট্রেশন নেওয়ার ক্ষেত্রে যে স্কোপ গুলো রয়ে গেছে সেটা হলো যে USMLE একটা এক্সাম কোর্স, বাংলাদেশে যেরকম BMDC সার্টিফিকেট নিতে হয় সেখানে কোনো এক্সাম দিতে হয় না। বাট আমেরিকান ডাক্তার যদি যায় সেখানে কিছু ট্রেনিং করে হয়তোবা করতে হয়। অতটা কঠিন কিছু না। না, প্রথম বিষয়টা একটু ডক্টর মাহমুদ, জি, সেটা হলো যে একজন ইন্টার্ন শেষ করে আমাদের কোনো ডাক্তার সে যদি আমেরিকাতে যেতে চায়, তাহলে এইখানে তার কি করতে হবে? শুধু জিআরই বা আইএলটিএস এই দিলেই হবে? মানে পদক্ষেপটা কি হবে তার? জি। হ্যাঁ, এখন যদি এইখানে মেডিকেলে যারা এরকম আসতে চাচ্ছে, তো শুরুটা কখন থেকে করবে? হুম। হ্যাঁ, ১ম কথা হলো যে আ যারা নিউ কামার অথবা নিউ ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হয়েছে, তাদের টার্গেট ফিক্স করতে হবে আগে থেকেই যে আমি আমেরিকাতে প্র্যাকটিস করব। হ্যাঁ, বাংলাদেশে তো প্র্যাকটিস করা তো কোনো ব্যাপার না। এটা তো হয়েই যাবে। তো প্রথমত টার্গেট ফিক্স করা যে আমি আমার বই তো সেম, হিউম্যান বডি সেম, সবকিছুই সেম। তো শিওর। টার্গেট করতে হবে যে ফার্স্ট ইয়ার থেকেই যে আমি আমেরিকাতে প্র্যাকটিস করব। সেই ক্ষেত্রে USMLE স্টেপ 1 যে এক্সাম, যে পরীক্ষা রেজিস্ট্রেশনটা, সেটার জন্য এলিজিবল হওয়ার জন্য বাংলাদেশের কারিকুলাম হিসাবে 4th ইয়ার পর্যন্ত করতে হবে। যেহেতু ফার্মাকোলজি আছে, ফরেনসিক মেডিসিন আছে। তো 4th ইয়ার কমপ্লিট করলেই USMLE পার্ট 1 পরীক্ষা দেওয়া যাবে। আচ্ছা, এখন এই USMLE পার্ট 1 পরীক্ষাটা সে যদি ফার্স্ট ইয়ার থেকেই USMLE এর বইগুলো কালেক্ট করে, USMLE-র আ অনেক YouTube এ ইনফরমেশন আছে কিভাবে কোন সাবজেক্টে করতে হয়, আমেরিকার কোন, কোন ডিজিজের উপরে এমফেসাইজ করতে হবে। সেটা নিয়ে সে আস্তে, আস্তে প্রিপারেশন করতে থাকবে। বাংলাদেশে যেরকম ইনফেকশাস ডিজিজ বেশি, এখানে কোন ডিজিজটা বেশি সেটা আমাদেরকে বুঝতে হবে। যেখানকার যে ডিজিজটা, যেহেতু মেডিকেলস অনেক ভাস্ট। হ্যাঁ। এখন এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সে ফার্স্ট ইয়ার থেকে যদি শুরু করে, 4th ইয়ার শেষ হয়ে যাবে, স্টেপ 1 পরীক্ষা দিবে। মানে এখন USMLE। এল হ্যাঁ, ইউনাইটেড স্টেট মেডিকেল লাইসেন্সিং এক্সাম। এটা হলো আচ্ছা, হ্যাঁ, USMLE, বুঝতে পারছি আমি। স্টেট ১ম টা মেডিকেল ইউনাইটেড স্টেটস মেডিকেল মেডিকেল লাইসেন্সিং লাইসেন্সিং এক্সাম। এক্সাম। বাংলাদেশে যেরকম BMDC হ্যাঁ, হ্যাঁ, লাইসেন্স ঠিক আছে। এরকম ওরকম একটা লাইসেন্সিং এক্সাম থাকতে হবে। সকল কান্ট্রিতেই তার দেশের প্রেসক্রিপশন করার জন্য একটা রেজিস্ট্রেশন নিতে হয়। যেহেতু এভরি কান্ট্রিতে তার ডিজিজ ডিফারেন্ট থাকে। তো এখন স্টেপ 1 পরীক্ষা দেওয়ার জন্য কি করণীয়? নাম্বার 1 হলো বাংলাদেশে স্টেপ 1 পরীক্ষা দেওয়ার সেন্টার আছে। তো 4th ইয়ার আচ্ছা, ফাইনাল দেওয়ার পরে বাংলাদেশে এসে যেতে পারে। যদি সে ক্যাপাবল থাকে তাহলে আ সে আমেরিকাতে এসেও পরীক্ষা দিতে পারে। এখানে আচ্ছা, স্টেপ 1 পরীক্ষা যদি মনে করে সে স্টুডেন্ট ভিসা নিয়ে আসবে, নিয়ে এসে এখানে USMLE পার্ট 1 আমেরিকাতে দিবে। যদি মনে করে ইন্ডিয়াতে দিবে, থাইল্যান্ডে দিবে, অন্য কান্ট্রিতেও ও দিতে পারে। আচ্ছা। সেখানে ওই তো সেন্টারে দিতে পারবে। USMLE পার্ট 1 পরীক্ষাটা আমেরিকার বাইরেও আছে, আমেরিকাতেও আছে। এটা হলো নাম্বার 1 আমাদের জানতে হবে যে আম 4th এর ফাইনাল যখনই দিয়ে দিল, পরীক্ষা দিল, 2nd প্রপ বাংলাদেশে যখন দিবে, সেম টাইম জাস্ট তার কাছে যদি USMLE-র বইগুলো থাকে, ক্যাপলানের বই মেইনলি থাকে যদি, হ্যাঁ, ক্যাপলান যেটা মেইনলি ফোকাস করা হয় কোচিং সেন্টারে, তাদের বইগুলো ক্যাপলানের বই পাওয়া যায় পিডিএফ ফাইল। বাংলাদেশে এভেইলেবল আছে। তারপরে ক্যাপলানে পিডিএফ ফাইল এভেইলেবল। বাংলাদেশ থেকে যদি আ প্রিন্ট আউট করে নেয়, ক্যাপলানের বইগুলো করতে পারে। হ্যাঁ, মানে যারা পড়তে চাইবে সেটা তো তারা করতে পারবেই। এইখানে তারা একটা বিষয় আপনার একটু আপনি যদি শেয়ার করেন, মানে এটার পিছনে কস্টিং কেমন? এই যে ইউএস মানে এমএলই তে বসতে হলে
মোটামুটি কেমন কি ধারণা করা যায় যদি বাংলাদেশ থেকেও দেয়? এখন এইখানে রেজিস্ট্রেশনের লেটেস্ট যদি আমরা যাই, লেটেস্ট এইখানে বর্তমানে আমি এখনই যদি ওয়েব পেজে যাই, ইউএসএমএলই পরীক্ষার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি বর্তমানে এক্স্যাক্টলি কত আমার ঠিক মনে নাই। আচ্ছা, ঠিক আছে, দেখে নেবে তারা সেটা। তারা দেখে নিবে রেজিস্ট্রেশন ফি, খুব বেশি কোনো কিছু না। এখন রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে প্রথম হচ্ছে হলো এলিজিবিলিটি থাকতে হবে ওই মেডিকেল কলেজ। এটা হলো EFMGE, একটা অনলাইন আছে, সেখানে সে দেখে নিবে যে ফর মেডিকেল কলেজ তার রেজিস্ট্রেশনের মধ্যে আছে কিনা, ম্যাক্সিমামই আছে। তো সেখানে তো অবশ্যই থাকবে, সেখানে রেজিস্ট্রেশন করে তার মানে দিবে। তার মেডিকেলের রেজিস্ট্রেশন বলতে এটা কি ইউএস গভর্নমেন্টের কোন একটি বিষয়ের সাথে এই রেজিস্ট্রেশনটা, না বাংলাদেশের যে রেজিস্ট্রেশনটা? এইটা হচ্ছে হলো আপনার ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য একটা ওয়েব পেজ আছে, ক্রেডেনশিয়াল আছে, যে ওই মেডিকেল কলেজ এলিজিবল কিনা পরীক্ষা করার জন্য। তো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে শুরু, প্রাইভেট মেডিকেল কলেজের অনেক মেডিকেল কলেজ ইনক্লুডেড হয়ে গেছে। আচ্ছা, তো এখানে অনেকেই প্র্যাকটিস করতেছে প্রাইভেট মেডিকেল কলেজেও। আর নন প্রাইভেট মেডিকেল কলেজের ভিতরে নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে ম্যাক্সিমামই হয়ে গেছে, এটা কোনো বিষয় না। তো বিষয়টা হচ্ছে হলো প্রথম যে ব্যারিয়ারটা, যে কোথায় থেকে শুরু করবে। তো সেই ক্ষেত্রে স্টেপ 1টা বা যদি আমেরিকাতে এসে দিতে পারে স্টুডেন্ট ভিসা নিয়ে এসে, এর ইজিলি অ্যাপ্লাই করা যায়, ক্যাপলানে মাধ্যমে করতে পারে। ক্যাপলানে অ্যাপ্লাই করলে I-20 ইস্যু করে দিবে। ক্যাপলানে যদি ভর্তি হয়, ক্যাপলানে ভর্তি হলো I-20 ইস্যু করবে, এখানে এসে পরীক্ষা দিবে, তাহলে হয়ে যেতে পারে। বাংলাদেশে ইজিলি স্টেপ 1 পরীক্ষা দিতে পারে। দেন সে রোটেশনে আসতে পারে, অর্থাৎ আমরা মেডিকেল কলেজে যেরকম 3rd ইয়ার থেকে শুরু হয় হসপিটালে যে রোটেশন করা, বিভিন্ন পেশেন্ট দেখা, সেইটা আমেরিকাতে এসে বিভিন্ন হসপিটাল এটা অফার করে রোটেশন করার জন্য। এখানে বিভিন্ন এতে সুবিধা হয় যে এখানকার ফ্যাসিলিটি গুলো কেমন, এটা তো বাংলাদেশ থেকে কল্পনা করা সম্ভব না। হ্যাঁ, এখানে কম্পিউটারিং সিস্টেম, ম্যানেজিং সিস্টেম, হসপিটালে কোথায় কি করতে হয় না করতে হয়, সে যদি এখানে আসে। আর একটা হচ্ছে অবজারভারশিপ করতে পারে, রোটেশন যদি পারমিশন না পায়, সে অবজারভারশিপ শুধু দেখবে আর কি, কোনো কিছু করার অথরাইজেশন নাই। এটাও অনেক অর্গানাইজেশন আছে, হসপিটাল আছে, যেটা জাস্ট দেখতে দিবে, আসবে, এসে সে এইখানে অবজারভারশিপ করবে। কোন একটা ডাক্তারের সাথে অবজারভারশিপ করতে পারে ইন্ডিভিজুয়ালি, অথবা কোনো হসপিটালের সাথে করতে পারে। তাহলে এখানকার এনভায়রনমেন্টটা তাকে দেখতে হবে। বাংলাদেশে যেরকম আমরা 3rd ইয়ার 4th ইয়ারে থেকে 3rd ইয়ার থেকে শুরু হয়, যে হসপিটাল গুলোতে কোথায় কি আছে না আছে, ওটিতে কি আছে, এটা আমরা প্র্যাকটিস করা জানা। শুধু বই পড়ে তো আসলে লাভ হবে না, আমাদেরকে প্র্যাকটিক্যালি জানতে হবে। তো সেই একইভাবে আমেরিকাতে যদি অবজারভারশিপ করে অথবা রোটেশনে করে, এটা ইজিলি করা যায়। পারমিশন নিতে হবে, বিভিন্ন হসপিটালগুলোতে অ্যাপ্লাই করতে হবে, রোটেশনে আসতে হবে। তার জন্য সেকেন্ড পার্টের ইউএসএমএলই স্টেপ 2 যখন দিবে, তার জন্য না, এইখানে ট্যুর আগে যদি আপনি আর একটু অ্যাডভাইস করেন, মানে এটা আমি একেবারেই মেডিকেল স্টুডেন্টদের জন্য ওপেন করব, এবং দেখা যাবে দুপাশ, মানে আমি যেহেতু টিএমএসএস মেডিকেল কলেজে বসে আপনার সাথে কথা বলছি, এটি এখানেই 500 আছে, সোহরাওয়ার্দী থেকে আমাকে নক করা হয়েছে, বাংলাদেশ মেডিকেল আছে। এটা অন্তত আমার মনে হয় যে উইদিন আগামী 1 মাসের মধ্যে 1000 মেডিকেল স্টুডেন্ট এটা দেখে ফেলবে। আপনি এই অ্যাডভাইসটা করেন। আমাদের এখানে তো শুধু বই পড়ে আর হয়তো অ্যাপ্লাইড যেটা অ্যানাটমিক্যাল ব্যাপার সেটি করে। এর বাইরে কোন দিকে সেই স্কিলটা ডেভেলপ করে যাবে? আপনি দ্বিতীয় স্টেপ বলার আগে যদি সেটা বলেন। কোন এরিয়াতে? স্কিল গুলোর ক্ষেত্রে নাম্বার 1 টেকনোলজিক্যাল, যেমন আপনার টেকনোলজিতে আপনি হাইলি স্কিলড, এইরকম কোন জায়গাতে সে নিজেকে স্কিল করবে? একটা স্কিলড হচ্ছে হলো বইয়ের পড়াশোনা, এটাতে একটা স্কিলড নাম্বার 1, এটা তো থাকতেই হবে। নাম্বার 2 হচ্ছে হলো
আমাদের এখানকার টেকনোলজি, যে কম্পিউটার অপারেটিং সিস্টেম গুলো কিভাবে ডাটা এন্ট্রি গুলো করতেছে, হসপিটাল গুলোতে কিভাবে অ্যাক্সেস করতেছে, সেই স্কিলটা তো আমাদেরকে জানতে হবে। নাম্বার 3 হলো যে এখানকার যে এনভায়রনমেন্টালি সব এখানকার আশেপাশে সবকিছু কেমন কি অবস্থাটা, এইটাও তো আমাদেরকে জানতে হবে। সিচুয়েশনটা আমাদের জানা দরকার। তারপর আরেকটা হলো যে কমিউনিকেশন স্কিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের মেডিকেল যখন লাইসেন্সিং দিবে সেটা অবশ্যই তাকে এটাকে পাস করতে হবে। স্কিল লেভেলের ক্ষেত্রে একটা হলো যে পেশেন্টের সাথে কমিউনিকেশন স্কিলটা কতখানি। এখন বাংলাদেশে যেরকম এরকম কোনো টেস্ট নাই স্কিল লেভেল কেমন, যার ফলে পেশেন্টরা স্যাটিসফাইড না। এখন পেশেন্টের সাথে যদি কমিউনিকেশন ডেভেলপ না করতে পারে তাহলে সে কিভাবে ট্রিটমেন্টটা দিবে? সে তার যদি ফিলিংসটা না বোঝে সেটা তো সম্ভব না। তো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। সো কমিউনিকেশন স্কিলটা অবশ্যই হতে হবে। তারপরে ভলেন্টিয়ারিং স্কিল একটা আছে, যেটারও আমরা এখানে কমিউনিটিতে কতটা ভলেন্টারি কাজ করে থাকে, একটা স্কিল তাদেরকে থাকতে হবে। ইউএসএমএলই শুধু যে বই পড়া পড়ে যে পুঁথিগত বিদ্যা দিয়ে পাশ করা যাবে এটা আসলে সম্ভব না। তো আমাদের ফরেন কান্ট্রি গুলো থেকে ফরেন গ্রাজুয়েটের ক্ষেত্রে এই কমিউনিকেশন স্কিল, ভলেন্টারিং স্কিল, টেকনোলজি অপারেটিং স্কিল গুলো অনেক ডেফিসিয়েন্সি। এমনিতে কি এমন কোনো অ্যাপ আছে বা এমন কোনো সফটওয়্যার যেটার উপরে যদি সে দক্ষতাটা নেয় তাকে হেল্প করবে? আপনি কি এমন কিছু ব্যবহার করেন বা আপনাদের আছে? ওরকম আসলে অ্যাপ সফটওয়্যারটা ওরকম না। সে কিন্তু ইউটিউবে বিভিন্ন হসপিটাল গুলোতে যদি আসে ঘাটাঘাটি করে, এবং আমার জানা মতে অর্গানাইজেশন আছে যারা এগুলোকে অ্যাসিস্ট করে। এটা কিভাবে সে স্টেপ আপ হবে তাদের সাথে যদি রেজিস্ট্রেশন করে তাহলে এই পাথগুলো তারা সে অর্গানাইজেশন গুলো তাদেরকে স্টেপ আপ করে দিবে। যে কোনো জায়গায় যদি আপনি হজে যান, কোন একটা জায়গায় গেলে যেরকম একটা আগেই একটা সবকিছু বলে দেয়, গাইডের ট্রেনিং থাকে, গাইডলাইন থাকে। যেরকম টিএমএসএস সে তারা যদি মনে করে তার স্টুডেন্ট গুলোকে আমেরিকা পাঠাবে তাহলে সেটা একটা স্টেপ আপ করতে হবে। সেই অর্গানাইজেশনের সাথে হয়তো তারা সাইন আপ করতে পারে স্টেপ আপ করার ক্ষেত্রে, এখানে অ্যাক্সেস গুলোর ক্ষেত্রে। তারপরে এখানে শ্যাডোয়িং করা অথবা অবজারভেশন করা অথবা রোটেশন করা, এটা কন্ট্রাক্ট করে নিয়ে ওদের সাথে হেল্প করা যেতে পারে একটা এজেন্ট মাধ্যমে। মানে কাউন্টার পার্ট কন্ট্রাক্ট যার সাথে হবে, কাউন্টার পার্ট ইউএসএ তে তাহলে কারা হবে? সাপোজ আমি যদি ইনস্টিটিউশনাল লেভেলে ধরে একটা ইনস্টিটিউশন, তার স্টুডেন্ট 10 জন 20 জন তো আগ্রহী হয়, কিন্তু ইন রিয়ালিটি ওদের টাকাও আছে যেহেতু প্রাইভেটে পড়ছে, সবকিছুই সাপোর্ট আছে ধরে নেন আপনি, ট্যালেন্ট আছে, রেজাল্ট ভালো, সবকিছুই, কিন্তু প্রপার গাইডলাইনটা পায় না বলে ওখানে কার সাথে কি করবে সেই বিষয়ে যদি আপনি আর একটু মানে অ্যাডভাইস করেন যে আসলে এখানে অনেক অর্গানাইজেশনই আছে। তার স্পেশালি আমি বলতে চাই এখানে ডক্টর শরীফুল ইসলাম লাবলু, উনি শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর ওখানে আছেন। তো ওনার কনসালটেন্ট হিসেবেও অর্গানাইজেশন আছেন। তো এরকম আরো অনেক আছে যারা আপনাকে হেল্প করতে পারে। মানে অর্গানাইজেশন হিসেবে, ইনস্টিটিউট হিসেবে দেখা যাবে যে প্রতিষ্ঠান বেনিফিটেড হবে, ছাত্রছাত্রীকে অন্তত পাঠাইতে পারবে। এটা ইন্ডিভিজুয়ালি একজনের সাথে একজন কনসালটেন্ট করে কথা বলা আসলে তো সম্ভব হয় না, সবাই তো সময় দিতে পারে। যখন একটা অর্গানাইজেশনের সাথে যখন সে রেজিস্টার্ড হবে তখন তার রেসপন্সিবিলিটি থাকবে তাকে অল দ্য ইনফরমেশন গুলো দেওয়া। তারা কিভাবে ফরেন কান্ট্রির স্টুডেন্ট গুলোতে এখানে আসবে, তাকে কিভাবে সেট আপ করতে হবে, সে ক্যাপ্লানে কিভাবে ভর্তি হবে, সে রোটেশনে কিভাবে যাবে, এইগুলো তাকে সাপোর্ট করে দেওয়া। এখন সেকেন্ড পার্ট গুলো যে বিষয়গুলো থাকে, সেকেন্ড পার্টেও যে স্কিল ডেভেলপমেন্ট করে পরীক্ষা দেওয়া, এটাও আস্তে আস্তে সেকেন্ড পার্টটাও বাংলাদেশ থেকে দেওয়া যায়, পার্ট অফ দ্য সেকেন্ড পার্ট বাংলাদেশে দেওয়া যায়, এবং ফাইনালি যে পরীক্ষাটা হয় সেটা আমেরিকায় দিতে হয় সেকেন্ড পার্টের একটা অংশ।
সেখানে আমেরিকা এসে দিবে। তখনও ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের কিছু অংশ দেওয়ার পরে অটোমেটিক্যালি সে স্টুডেন্ট ভিসা পেয়ে যাবে এবং সেটা জাস্ট একটা প্রপার চ্যানেলে আসতে হবে। তারপরে রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু আসলে সবকিছুর একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা ফলো করে আগাইতে হবে। আগাইলে এটা কোনো কঠিন কিছু না। সেটা তো পরের ধাপ, ও যখন পৌঁছাবে, ও পৌঁছাবে, হ্যাঁ। পৌঁছে চাকরি বাকরি করবে বা যতটুকুই যা করুক, তখন তো ওই সিচুয়েশনের মধ্যে সে কিছুটা হলেও মানে তার একটা ফ্যামিলিয়ারিটি আসবে। ফ্যামিলিটি আসবে, ওইটাও ধরেন যে আগে থেকে প্রিপারেশন থাকতে হবে। আচ্ছা। এখানে আসার পরে কিভাবে সে তার স্টাডিটা কন্টিনিউ করবে, কিভাবে রেসিডেন্সি পাবে, রেসিডেন্সি পাওয়ার পরে সে কিভাবে জব পাবে, জব থেকে সে যদি মনে করে যে এখানে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে হবে, যে শিওর করতে তো হবেই। হ্যাঁ, গ্রিন কার্ড নিবে, এগুলো সব স্টেপ আপ হতে হবে। সে না, যে পরীক্ষা আর বাংলা যদি মনে করে যে না আমি আমেরিকা থেকে আমেরিকান এমডি নিয়ে বাংলাদেশে প্র্যাকটিস করব, তাহলে তো আর এইখানে থাকার কোনো প্ল্যান নাই। আর যদি মনে করে যে না আমি আমেরিকাতে এখানে রেজিস্ট্রেশন নিয়ে এখানেই আমি জব করব, তাহলে তো আমার গ্রিন কার্ড লাগবে। শিওর। সেটা আমরা আস্তে আস্তে হয়তো বা যদি রেকর্ড হয়, আসলে এটা একটা লম্বা প্রসিডিওর। হ্যাঁ, ইন আপনি সব শর্ট একটা আমি জাস্ট হাইলাইটেড একটু টাচ করে গেলাম যে আসলে কি কি করা যেতে পারে। হ্যাঁ, আমি যে প্রশ্ন করতাম সেটা আগেই একটু আলোচনা হয়ে গেছে অলরেডি। সেটা আমি ওই জায়গাটাই একটু জোর দিতে চেয়েছিলাম যে পৌঁছানোর পর ওর স্টেপ গুলো কেমন হবে টু দা গ্রিন কার্ড, ওই পর্যন্ত যদি বলি যে আসলে গ্রিন কার্ড পর্যন্ত পৌঁছাতে ওর হুম, কেমন কোন স্টেপ গুলোকে পার হতে হবে, সেটা মোটামুটি যে জায়গায় আসলো। আরেকটা বিষয়, ওখানে পৌঁছানোর পর আমাদের যে মেডিকেল অ্যালামনাই আছে বা হুম। বিএমডিসি যে ইয়েটা আছে, ওখান থেকে কি মা কোনো সাপোর্ট এই অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে কি যারা নতুন যায় তাদের ইনভলভ করার কোনো সুযোগ থাকে? ধরেন এই অবশ্যই, কমিউনিকেশন এ হ্যাঁ, অবশ্যই আছে। এখানে বিএমএ অফ নর্থ আমেরিকা, বিএমএ এনএ বলে, বিএমএ নর্থ আমেরিকা। হুম, সেখানেও এই সমস্ত যারা নতুন যারা আসে তাদেরকে ট্রেন্ড আপ করা হয়, অপরচুনিটি দেওয়া হয়। অবশ্যই তাদেরকে এভরি ইয়ার কনভেনশন হয়। হ্যাঁ, যদি সেটাই তো। কমিউনিকেশন করলে আমি হয়তোবা তাদেরকে কনভেনশনের জন্য তারা আসতে পারে অ্যাটেন্ড করার জন্য। সে আর কনভেনশনটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমেরিকার সব ডাক্তার ওখানে আসেন, প্রফেসর আসেন, ডিপার্টমেন্টের প্রোগ্রাম ডিরেক্টররা আসেন। তো তাদের সাথে কমিউনিকেশন হয়, তাদেরকে নিয়ে সেশন হয়। এই কানেকশন থাকতে হবে সব জায়গাতেই। তাহলে তো দেখা যাবে যে আমাদের বাঙালি ডাক্তার যেসব হাসপাতালে বড় পদে আছে অথবা হুম, হুম। প্রজেক্টে আছে অথবা ক্লিনিকে আছে, তাহলে নতুনরা ওই তো একটা সুযোগ পেতে পারে ওই কমিউনিকেশনের ভেতর দিয়ে কমিউনিকেশন এক্সাক্টলি। মিনিমাম কাজের। দিস ইজ না, এটা যদি যোগাযোগ করে আমি পরবর্তীতে এভরি ইয়ার কনভেনশনে আমরা যাই, উপস্থিত থাকি সেখানে। আম, আমি বলে দিতে পারবো যে কখন আসলো, কিভাবে যোগাযোগ করবে, কিভাবে এখানে প্রয়োজন ওখানে অ্যাটেন্ড করার জন্য আম, সে বিষয় নিয়েও চলে আসতে পারে, ট্যুরিস্ট বিষয় নিয়ে চলে এসে হ্যাঁ, কনভেনশনে অ্যাটেন্ড করতে পারে। এটা একটা বড় একটা স্কোপ যে আমি ওইখানে। মানে অল্টারনেটিভলি সে টুরিস্ট ভিসায় যেয়েও অ্যাজ এ ডক্টর হ্যাঁ, আবার করতে করতে পারে, পারে। জয়েন করতে পারে। এখানে আসলো, দেখা করার জন্য ভিজিট বিষয় নিয়ে আসলো। তো প্রথম এবং শেষ কথা হচ্ছে হলো যে আমাদের ভিতরে যে ভীতি কাজ করে, যে অনেকেই বলে যে আসলে এটা সম্ভব না, এটা আসলে পুরোটাই ভুল আর কি। হ্যাঁ, এটা একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে তো। আর এত ঘটনাটা ঘটেছে কিন্তু এই জায়গা থেকে। সেটা হলো যে প্রচুর ছেলে বা মেয়ে এইরকম উদ্যোগ নিয়ে, হুম, যেটাকে বা একেবারে খাঁটি ভাষায় বলে যে ঠকেছে। হুম, হুম, তার ফলে যখন নতুন কেউ আবার উদ্যোগটা নিতে গেছে, তার প্যারেন্টসরা হয়তো ওইটাকে এক্সাম্পল হিসেবে বলেছে যে অমুকের ছেলে বা মেয়ে যেতে এরকম ভাবে এত টাকা লস হলো, বাট প্রপারলি যেতে পারলো না, কিংবা গেল, যাওয়ার পরে সে মেডিকেল ট্র্যাকে থাকতেই পারে নাই। এই কারণে আপনার এই ডায়ালগটি খুব গুরুত্বপূর্ণ গাইডেন্স হিসেবে, খুবই এখানে গুরুত্বপূর্ণ। এটা খুবই বাস্তব। মেডিকেল ট্র্যাকে থাকতে না পারার ক্ষেত্রে যে ভেরিয়েবল গুলো, যে প্রতিবন্ধকতা গুলো সে যদি বাংলাদেশ থেকেই রেডি হয়ে থাকে, হ্যাঁ, আমার এই প্রতিবন্ধকতা এখানে এই ব্যারিয়ার আছে, আমি ওভারকাম করবো এইভাবে, তাহলে তো কোনো সমস্যা নাই। এখন আমি চোখ বন্ধ করে সমুদ্রে যদি লাফ দেই, তাহলে তো আমার তো
ফল্টে পড়তেই হবে। এখানকার সিচুয়েশন গুলো কেমন, এখানে তাকে সার্ভাইভাল সে কি করবে, কিভাবে কত টাকা তাকে খরচ করতে হবে, সে টাকাটা কিভাবে সে ইনকাম করবে, এই সবগুলো তো তাকে তো প্ল্যান করতে হয়। ইউএসএমএলই পরীক্ষাটা শুধু বই পড়া অন্যান্য না, তার যদি মেন্টালি যদি সাপোর্ট না থাকে, যদি তাকে ইনকাম করার ক্ষেত্রে যদি প্রপার প্ল্যান না থাকে, এখন কখনোই আমেরিকাতে ইনকাম করে ইউএসএমএলই পাস করা সম্ভব না। মানে মাথার ভিতরে 100% যদি ইনকাম করে। মাথার ভিতরে যদি ইনকামের চিন্তা থাকে, এটা সম্ভব না, বছর পর বছর চলে যাবে। তো আমাদেরকে অবশ্যই প্ল্যান করে আসতে হবে যে ইনকামের বিষয়গুলোটা যেন স্মুথ থাকে, যেটা ব্রেনের উপর প্রেশার না পড়ে। হ্যাঁ, বলছি ইউএসএমএলই তে এটা ডিউরেশনটা কতটুকু, মানে এটা কি সেমিস্টার সিস্টেম মতো না ডিপ্লোমা, এটা কত বছর বা কত মাসের লেখাপড়াটা এটা? এইটা তো জাস্ট একটা এক্সাম, লাইসেন্সিং এক্সাম, যে আচ্ছা, কোনো সময় সে দিতে পারে। স্টেপ 1 টা সে হয়তো বাংলাদেশে দিতে পারলো, হ্যাঁ সেটা তারপরে বুঝলাম। 1-2 বছর পরে সে যখন প্রয়োজন ইন্টার্নি যখন শেষ করলো বাংলাদেশে, ইন্টার্ন শেষ করে সে যদি প্র্যাকটিসও করে কিছুদিন, অথবা ইন্টার্ন শেষ করেই সে আবারও সেকেন্ড পার্ট দিতে পারবে। কারণ হলো তার তো মেডিসিন সার্জারি কাহিনী শেষ হয়ে যাবে, তখন সে এলিজিবল হয়ে যাবে সেকেন্ড পার্টে পরীক্ষা দেওয়ার জন্য। তো সে যদি ইন্টার্ন শেষ করে আগে থেকেই প্ল্যান থাকে, ফাইনাল পরীক্ষা দিয়ে ইন্টার্নি শেষ করেই সে স্টেপ 2 পরীক্ষার জন্য এর মধ্যে প্রসেসিং করে ফেলবে, করে সে পরীক্ষার জন্য রেডি হয়ে প্রয়োজনে সে সেখানে চলে আসতে পারে। আর আচ্ছা, যদি মনে করে যে সেকেন্ড পার্ট দেওয়ার আগে সে অবজারভারশিপ করতে চায় অথবা কনভেনশনে আসতে চাইলো, এবং অথবা রোটেশন করতে চায়, সে কমিউনিকেশন করতে পারে, অথবা এসেও সে এখানে দেখতে পারে বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ডাক্তারের সাথে কমিউনিকেশন করে তাদের অফিসে, তার সাথে ডাক্তারের সাথে যখন সে শ্যাডোইং করবে কোন ইন্ডিভিজুয়াল ডাক্তারের সাথে, তখন তো ডাক্তার যেখানে যেখানে যাবে সেও তখন অ্যাক্সেসিবল থাকবে হসপিটালে সব জায়গাতে। সে যদি সে জয়েন্টলি কাজ করার সুযোগ, ও যদি ওখানে কাজ করার সুযোগ পায়, এমনিতে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ওর কি এসএসএন পাওয়াটা ইজি হবে? তখন কি এসএসএন পেতে কতদিন? যেমন এসএসএন না পেলে সে কাজ করতে পারে না, এই যে একটা ব্যাপার, নানান রকমের যে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারের কথা বলছি আমি। প্রথম ধাপে যেটা যে একটা বাড়ি খাই, যেটা যেই একটা ধাক্কা। হুম। এখন প্রথমেই হচ্ছে যে এই কাজ করার যে প্ল্যানটা, এটা আমাদেরকে একটু রাখতে হবে সেকেন্ডারি হিসেবে। হ্যাঁ, স্বাভাবিক। কারণ আমি যেটা বলতেছিলাম যে যদি ফুল টাইম জব করে যদি তাকে যদি ইউএসএমএলই করতে হয়, এইটা তার জন্য ওয়াইজ হবে না। কারণ এইটা আসলে সম্ভব পারবে না। না। এটা সম্ভব না। পারবে না। এত বেশি পড়া, প্রেশার। এবং এত বেশি যেহেতু সেকেন্ড পার্ট পরীক্ষা দেওয়া মানে টোটাল ৬ টা বই তাকে মাথার মধ্যে রাখা, এবং এটা ইজ নট ইজি জব। এত কিছু জিনিস মাথার মধ্যে রেখে কাজ করতে যাওয়া। আরেকটা হলো হয় সে কাজের মধ্যে ভুল করবে অথবা সে পরীক্ষার মধ্যে কাজ ঢুকে দিবে। কাজ দিবে। হ্যাঁ, তো মানে ওই এটা ওই ওই পিরিয়ডটা তার এই ইকোনমিক ফাইন্যান্সিয়াল সাপোর্টটা নিয়ে যেতে হবে আগে পরীক্ষা থেকে পর্যন্ত। প্ল্যান করতে হবে পরীক্ষা নেওয়ার পর্যন্ত সাপোর্ট, অথবা এমন কাজ কিছু করতে হবে যেটা তার কাজের উপরে মানে পড়াশোনার উপরে কোনো এফেক্ট ফেলবে না। মানে পার্শিয়াল করতে পারবে, নট ফুল টাইম। চাহে ফুল পার্শিয়াল টাইম করতে পারে, সে 5 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা পার্শিয়াল করতে পারলো করতে পারলে সপ্তাহে উইকলি 4 দিন। হ্যাঁ, দিস ইজ মিনিমাম করার জন্য। তার হয়তো ওই মাসিক খরচটা সে যেভাবে কভার করতে পারে। যেমন যদি কেউ যদি মনে করে যে আমি ফ্যামিলি নিয়ে এসে আমি ইউএসএমএলই পরীক্ষা দিব, তাহলে তার প্ল্যানটা শুরুতেই না করা ভালো। না, তার প্ল্যানটা ঠিক ফ্যামিলি হবে না। নিয়ে এসে প্ল্যান করাটা, যদি তার ফ্যামিলি তাকে পড়াশোনার সাপোর্ট দেয় তাহলে তার জন্য অ্যাডভান্টেজ, যে ফ্যামিলি তাকে সাপোর্ট দিচ্ছে, তার ইকোনমিক্যালি তার খাবারের ব্যবস্থা সে করে দিল, ইজ এ ফ্যামিলি সাপোর্ট। না, তার এখন ওয়াইফ যদি কি? তাকেই না, না, এখানে মাহমুদ ভাই, এখন ব্যাপারটা যদি ওরকম বলেন, ধরুন হাজবেন্ড ওয়াইফ গেছে, তার ওয়াইফের কি কাজ করার অপশন থাকবে?
তাহলে তো ভালো, ওয়াইফ কাজ করে কিছুটা সাপোর্ট করবে। ধরেন পড়াশোনার টাকাটা তারা নিয়ে গেল, সেটা কি সম্ভব? এখন তো সে তো এখানে এলিজিবল না। দিস ইজ এবং অন দা রেকর্ড আমরা এই বিষয়গুলো আমরা বলতেও পারি না। অন দ্য রেকর্ড হবে না। এইটাই। সো সেটা তাকে সাপোর্ট নিয়ে আসতে হবে। এট লিস্ট তার খাওয়ার রান্নাবাড়ি যাতে তাকে না করতে হয়, এরকম ব্যবস্থা করা। এবং যদি কোনো মেয়ে যদি পরীক্ষা দিতে আসে, এখন কোনো মেয়েকে তাকে যেন রান্নাবাড়ি করতে না হয়, এটাও এনশিওর করতে হবে। রান্নাবাড়ি করবে, আবার পড়াশোনা করবে, ওই সময়টা হয় না। শ্বশুরবাড়ির লোকজনকে ম্যানেজ করবে। এইভাবে ইউএসএমইলি কোনো মেয়ের পক্ষেও সম্ভব না। এট দ্য সেম টাইম কোনো ছেলের পক্ষেও সম্ভব না সে বাজার করে নিয়ে এসে সংসার চালাবে। তার মেয়ের আর শ্বশুরবাড়ি যেহেতু রান্না তো নিজেকেই করতে হয়, একটা যদি ছেলে একা যায়, সেটাও তো ওই রকমই ব্যাপার। এটাও আসলে লজিক্যাল না। তো ১ম কথা হলো যে কেউ যদি আসতে চায় তাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এইটা ফিজিবল, এটা সম্ভব। এটা হলো নাম্বার 1। না, কিন্তু ফাইন্যান্সিয়ালি সে কত $1,000 সাপোর্ট নেবে অ্যাপ্রক্সিমেট? এটা কি $10,000 একটা সাপোর্ট নিয়ে যাবে, না $5,000 একটা সাপোর্ট নিয়ে যাবে? সিঙ্গেল ফ্যামিলি বাদ দেন, আমি ফ্যামিলির ভেতরে যাবই না। একজন নিজে যেতে চাচ্ছে, যে সে ওখানে ইউএস এমএলইতে অংশ নেবে, এবং তার জন্য ওইখানে 3 মাসের মধ্যে সে পরীক্ষাটা কি দিতে পারবে যাওয়ার পরে? সে যদি প্রিপারেশনটা আগে থেকে নিয়ে আসে, বাংলাদেশে নেবে, অবশ্যই নেবে। হ্যাঁ, বাংলাদেশে নিয়ে এসে এরকম অনেক স্টুডেন্টই আসে, ইন্ডিয়া থেকে আসে। তারপরে জাস্ট ধরেন ফিটাও জমা দিয়ে দিল, পরীক্ষার ডেট পড়ে গেছে, সে গেল। অনলাইনে তো ফি জমা দিবে। হ্যাঁ, সে আসলো ২ সপ্তাহ কি ১ মাস আগে আসলো। দিস ইজ ১ মাস ১-২ আগে মাস তো আসলো থাকা লাগবেই একটা পরিবেশ বোঝার জন্য, করা যায়। সবকিছু। তো সেখানে যদি ৩ মাস আগে আসে, ৩ মাস আগে আসলো, ৩ মাস আগে আসার পরে সে যদি পরীক্ষা এখানে যদি অ্যাপিয়ার করে, তার অ্যাপার্টমেন্ট ভাড়া এটাতে ডিপেন্ড করবে যে কোন জায়গায় সে থাকবে। সে হ্যাঁ, অ্যারাউন্ড আ $700 থেকে $1,000 ধরেন অ্যাপার্টমেন্ট ভাড়া। আর অ্যাপার্টমেন্ট খাওয়া ভাড়া খরচ, বিল সবকিছু দিয়ে পার মান্থ 1000 থেকে 115,000 $১৫০০ এর মতো মান্থলি খরচ হবে। হবে। এটা হবে। না, সে যদি ডর্মে শেয়ার করে, যদি ডর্মে শেয়ার করে, হয়তো একটু কম হবে। একটু কম হবে। তখন হয়তো $500 সে পাবে শেয়ারিং এ গেলে। হ্যাঁ, মানে সেটাই রেন্ট হ্যাঁ, $500 পাবে। কিন্তু সেটা এটা পাচ্ছে। ঠিক যে তার $১,৫০০ লাগবে মান্থলি। এইখানে আপনার হিউস্টনে যে এক্সাম সেন্টার আছে, আচ্ছা, আমাদের হিউস্টনে কতগুলো সেন্টারের ভিতরে হিউস্টনে একটা আছে। এখানে রেন্ট আপনার একটু কম। আশেপাশে যে হোটেলগুলো আছে, হোটেলেও থাকে আচ্ছা। অনেকে। হ্যাঁ, হোটেলে হোটেল। আপনার $৫০০-৬০০ এর মধ্যে করা যায়। হোটেলে থাকলো, পাশেই এক্সাম সেন্টার আছে। ও তো আচ্ছা। সেক্ষেত্রে টোটালি ধরেন মাসে $১,০০০ এর মতো ভিতরে হয়ে যাবে খরচ। মানে ওর লিভিং কস্টটা হ্যাঁ, ১,০০০ এ হয়ে যাবে। হয়ে যাবে $১,০০০ ৩ মাসের জন্য $৩,০০০ এর মতো তাকে খরচ মানে নিয়ে আসতে $5,000 তার মিনিমাম হাতে করেছে। সে যদি ২ হয়। মাস থাকতে চায়, ২ মাসের মধ্যে এক্সামটা দিয়ে ফেললো। তো আরো যদি খরচ আমরা ধরি, সে ধরেন কিছুটা তো হবেই। $৫,০০০ হ্যাঁ, কিছু খরচ $৫,০০০ হবে। সে প্ল্যান নিয়ে আসলো। $৫,০০০ এর সে নিয়ে আসলো। আর উম এরপরে এখন যদি সে আগাইতে চায়, যদি মনে করে যে না আমি একটু পরে পরীক্ষা দিব, ডিপেন্ড করবে যে কতদিন সে থাকবে। হ্যাঁ, কিন্তু পার হেড এভরি মান্থে এট লিস্ট তাকে $1,000 থেকে $১,৫০০ $1,500 এর মতো তার প্ল্যান নিয়ে আসতে হবে। হ্যাঁ, মান্থলি যে কস্ট এটা লাগে। এটা তো আমরা দেখছি। হ্যাঁ, হ্যাঁ, মান্থলি লাগে। এখন এইটা বাংলাদেশ থেকেই যে আসবে তাকে ওখান থেকেই আম ৳১.৫ থেকে ৳২,০০,০০০ বলা যায়। এক আম হ্যাঁ, এরকম ৳২,০০,০০০ নিয়ার অ্যাবাউট ৳২,০০,০০০ র মতো তাকে প্ল্যান করে আসতে হবে। মান্থলি খরচ আর হবে। এইটা খুবই কম টাকা। হুম, অ্যাকর্ডিং টু USMLE পাস করে সে যখন ইনকামে ঢুকবে, হুম, তার কম্পারিজনে এই টাকাটা খুবই কম। যদিও আমরা এটাতে এডুকেশন বিজনেস। এখন আপনার ইনভেস্টমেন্ট আপনি ৩ মাস কি ৫ মাস মান্থলি যদি $২,০০০ করে খরচ করেন, USMLE পাস করে রেসিডেন্সি হয়ে গেলে মিনিমাম তো মাসেই আপনি চলে আসবে $১৮,০০০ থেকে $২০,০০০ ডলারে মিনিমাম। সে জয়েন করবে। হ্যাঁ, তাহলে আপনার মাসে $২০,০০০ জন্য তো
মাসে $2000 তো আপনি খরচ করতেই হবে 2-3 মাসের করতেই জন্য। হবে এবং সেটা তো 1 মাসেই উঠে যাবে ওর 5 মাসের খরচ। না এটাই। এখন আমি মাসে যদি $20,000 ইনকাম করে তাহলে বছরে আসতেছে আ 24 মানে 2040 2 লাখ, হ্যাঁ, $2,40,000। তো সেই বাট ক্ষেত্রে ওই তো এই হ্যাঁ, ইনভেস্টমেন্টটাতে খুবই লো। এটা তো খুবই মানে লো। হ্যাঁ, কন্টিনিউয়াস না, না। হ্যাঁ, এইটা আমি বলি ডাক্তার আ মাহমুদ যে এই জায়গাটায় যদি আপনি যেসব স্টুডেন্ট এই পড়তে যেতে চায়, হুম, 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 তাদের যদি বলেন যে আসলে USMLE দেওয়ার পর সে যদি খুব মিনিমাম একটা জব পায়, হুম, হুম। তাহলে সেটা সে তার মান্থলি আর্নিং কেমন হতে পারে? সেটা কি সে মানে কত হাজার ডলারে শুরু করতে পারে? প্রথম কথা হলো যে আর্নিং এর বিষয়টাতে তো এটা ডিফার সিস্টেমেটিক করবে। প্রটোকল হ্যাঁ, বাই ল তাকে পারমিশন থাকতে হবে সিস্টেমেটিক্যালি। আর এইটা সিস্টেমেটিক্যালি সে কাজ করবে। আম প্রয়োজনে আমরা পার স্টুডেন্ট যদি মনে করে একেকজনের স্টুডেন্টের কেস একেক রকম। আমরা পরবর্তীতে আমরা যদি মনে করি তারা যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায়, তাহলে প্রয়োজনে সে আ আলিফ হেলথের সাথেও করতে পারে কনসালটেশন। তার ট্র্যাকিং এ দিয়েও করতে পারে, ফ্রি কনসালটেশন করতে পারে। যে তার কি দরকার আছে, কি করবে না করবে। হ্যাঁ, তখন প্রয়োজন পড়বেও। প্রয়োজন কারণ পড়লে জিনিসগুলো হবে। এটা তাদের সময়টা একেকজনের ইন্ডিভিজুয়াল একেক রকম বিষয়। তো ১ম কথা হলো যে আমাদের আ ওভারঅল একটা আইডিয়া দেওয়া। কারণ আমরা যেহেতু রেকর্ড আছে আপনার সবকিছুই মানে সিস্টেমেটিক্যালি আমাদের আগাইতে হবে। আম এটা বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন রকমের আ আমাদের পলিসি এবং সিস্টেম হ্যাঁ, আমাদের করব যে কার কেমনভাবে আগাবে, কিভাবে করবে না। আম তো আমরা হয়তো পরবর্তীতে এই বিষয় নিয়ে আবারও আলোচনা করতে পারি। হ্যাঁ, তো সিউর। আমাদের জাস্ট একটু আইডিয়া যে দেওয়া ১ম কথা হলো যে এটা হয় না ইম্পসিবল পাওয়া সুযোগ ভয় না আছে। পাওয়ার সুযোগ হুম, আছে। আর স্কোপটা গুলোকে জানা এবং এখানে অনেক আ অপরচুনিটি আছে, অনেক গ্যাপ রয়ে গেছে। অনেক জায়গাতেই ডাক্তার নাই। হ্যাঁ, এখানে অনেক জায়গায় ডাক্তার নাই। না সেখানে আমি নার্স প্র্যাকটিশনাররা নার্স প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, ইভেন যদি আমি আরেকটা পর্ব আপনার সাথে করব নার্সিং নিয়ে। নার্স হুম, স্টুডেন্টরা হুম, কিভাবে যেতে পারে। এইটা এই পর্যন্ত থাক, কিন্তু সেই জায়গাটা আরেকটু বলি আপনাকে। যদি একটু সুযোগ থাকে, সময় যদি আপনার হাতে থাকে, তাহলে ওইখানে আপনি একটু বলেন। আমি কিন্তু একটু নেশন পার্সপেক্টিভ ভেবেও এটা করছি। হুম, অর্থাৎ আপনি দেখেন এই যে যারা হয়তো আনস্কিলড যায়, তারা যে পরিমাণ রেমিটেন্স আমাদের পাঠাতে পারে, হুম, হুম। যদি খুব এই ধরনের প্রফেশনাল আমরা পাঠাইতে পারি, তাহলে ওইখান থেকে যে পরিমাণ রেমিটেন্স আমাদের জি, কান্ট্রি কনটেক্সট এ আসবে, সেটা কিন্তু এক্সাক্টলি। হিউজ। একটা ইয়েস, দেশকে আপলিফট ডেফিনিটলি, করার জন্য ফাইন্যান্সিয়ালি। সো এটাও কিন্তু আমি খুব মাথায় রেখে আপনার সাথে এই ডায়ালগটা ডেফিনিটলি করছি। হ্যাঁ, যে আমরা হুম, যদি বছরে ২০০০-৫০০০ ডাক্তার বা ২০০০ ডাক্তার পাঠানোর একটা পরিকল্পনা রাষ্ট্রও নিতে পারে। জি, জি, এবং আমরা যে মেডিকেল কলেজে এখন বসে আছি, আমি তো হুম, এই প্রস্তাবটা কালকেই তাদের কাছে রাখবো। যে জি, হোয়াই নট আমরা মানে ৫০ জনের জন্য ট্রাই করব। যে ৫০ জন ডেফিনিটলি। স্টুডেন্ট বা ২০ জন ৫০ স্টুডেন্ট যদি জনের যেতে চায়, ভিতরে যদি ৫ জনও যদি এখান থেকে আসে আসে, যে রেমিটেন্সটা যাবে, তারা অবশ্যই। প্রয়োজনে বাংলাদেশে আরো হয়তোবা হসপিটাল করবে, মেডিকেল কলেজ করবে তারা। লং টার্মে তো আ বিরাট ইমপ্যাক্ট। অনেক হ্যাঁ, বড় ইমপ্যাক্ট আসবে। হ্যাঁ, আর শর্ট টার্মে তো আমার দেশকেও তো সে ওখানে রিপ্রেজেন্ট করবে। এবং এইটা আসলে সব দেশেই আ আনপ্যারালাল ইনক্লুডিং বাংলাদেশ আর আমেরিকা ইস দ্যা সেম। জাস্ট শুধু টাকার আ ডলারের ডিফারেন্স। হ্যাঁ, সেইটাই। এখন আ আমেরিকা, বাংলাদেশেও যদি আপনি চিন্তা করেন একজন ডাক্তার পার ডে কিরকম ইনকাম করে টাকাতে। সে হ্যাঁ, হ্যাঁ। যদি পার ডে যদি ৳2,০০,০০০ ও ইনকাম করে, হ্যাঁ, কম না তো, করে ২ লাখ করে তো। ২,০০,০০০ করে। আচ্ছা ঠিক আছে তাহলে মাসে কত টাকা ইনকাম করে? হ্যাঁ, সে হ্যাঁ, এখানেও বিশাল ইনকাম করে। আমি যদি তো একও ধরি, সেম ৩০ সেম দিনে ওয়েতেও ৩০ লাখ। সেম ওয়েতেও আমেরিকাতে ধরেন অন অ্যান এভারেজ এখানে মাসে $৩,০০০ হয়ে গেলেই ২,০০০ হইলেই মোটামুটি একটা মানুষ একটা ফ্যামিলি চলতে পারে। হ্যাঁ, ২ থেকে $৩,০০০ হতে পারে। সেখানে একজন ডাক্তার যদি মাসে $৫০,০০০ ইনকাম করে, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু কনজিউম। তাহলে হ্যাঁ, ৩ বরংস ১ বছরের টাকা সে মাসে ১ মাসে ইনকাম করে। হ্যাঁ? আরো অনেকে আছে যে মাসে $2,০০,০০০ ইনকাম করতেছে।
এখন সেটা যদি বাংলাদেশে তার কাছে যদি বাংলাদেশে পাঠায়, এটা বাংলাদেশের গভর্নমেন্টের জন্য, এটা বাংলাদেশের জন্য অনেক একটা ইম্প্যাক্ট, যেটা অন্য কোনো প্রফেশন দিয়ে কত টাকার ইনকাম করবে না, এত পারবে না। না, এইটা পারবে না, মানে এত বেশি পারবে না, এত বেশি সম্ভব না। সেই ক্ষেত্রে বাংলাদেশের যদি তারা যদি চিন্তা করে রেমিটেন্স বাড়ানোর ক্ষেত্রে, পলিসি লেভেলেও যদি এই ধারণাটি নেয় যে আমরা মেডিকেল স্টুডেন্ট ইউরোপ আমেরিকায় দিতে চাই, ইউরো এবং ডলার আমার যদি রেমিটেন্স হিসেবে আসে। এবং আমেরিকাতে ইন্ডিয়ান নার্স অনেক, এবং নার্সরাও অনেক বেতন ইনকাম করে, ইয়ারলি $100,000 মিনিমাম স্টার্ট হয়। তারাও পরবর্তীতে আমরা আলোচনা করব এই বিষয়টা নিয়ে, পুরোটাই ব্ল্যাঙ্ক। ডাক্তারদের বিষয়টা তো আছে, নার্সিং বিষয়টাতে পুরোটাই গ্যাপ হয়ে আছে, সেটা আমরা হয়তো আলোচনা করব। কারণ নার্সদেরকেও তো আপনার মানে ইউএসএ সোশ্যালি মানে যে ক্যাটাগরি, যেটা আমি দেখেছি যে ওইখানে মেডিকেল প্রফেশনাল ক্যাটাগরিতে 2 বা 3 আছে হায়ারার্কি, গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হায়ারার্কিতে, সেখানে নার্সরাও কিন্তু ঠিক তার পরপরই আছে, অর্থাৎ নার্সরাও অনেক বেশি আয় করতে পারে। এছাড়া যারা ডেন্টিস্ট থেকে পাস করতেছে, যারা আমেরিকায় তো ডেন্টিস্টদের তো অনেক ইনকাম, এবং পুরো নর্থ আমেরিকাতেই, কানাডা তো সেই অবস্থা। ডেন্টিস্টের কাছে খুবই, তারাও অনেকটা স্কোপ জানে না, যার ফলে তারা আসতে পারতেছে না, অথবা এসলেও করতে পারে না অনেক কিছুই। তো আমার মনে হয় যে আমরা আবার পরবর্তী সেশনে আবার আরো অনেক কিছু আলোচনা করতে পারি। না, ঠিক আছে, আমার মনে হয় তাহলে আমরা যদি এই সাথে আজকে আমরা একটা সিদ্ধান্ত নেই মাহমুদ ভাই, সেটা হলো যে মেডিকেল স্টুডেন্টদের জন্য যেমন আজকে বললেন, এরপর একটা নার্সিং আর আমরা ডেন্টালের জন্য আরেকটা, একটু শর্ট করে হোক, মানে স্বল্প সময়ের হোক, কিন্তু এছাড়াও আরো আছে, যেরকম আমরা আলোচনা করতে পারি জাস্ট এমবিবিএস পাস করে পোস্ট ডক হিসেবে এখানে জব নিয়ে আসতে পারবে, তারপর এখানে মেডিকেল কলেজ থেকে পাস করে অথবা ডেন্টিস্ট হিসেবে পাস করে, অথবা নার্সিং থেকে পাস করে এখানে মাস্টার অফ পাবলিক হেলথ এখানে আসতে পারে, অনেক কিছুতে মাস্টার্স হিসেবে স্টুডেন্ট বিষয় নিয়ে আসতে পারে, তারপর এমপিএস করে পাবলিক হেলথে মাস্টার্স করে আবার সে আবার ডাক্তারিতে পড়ে ঢুকে যেতে পারে। তো এই অনেকগুলো বিষয় আছে, পাবলিক হেলথ একটা বড় এরিয়া রয়েছে, যেটা এখানে খুব হাইলি সেলিব্রেটেড না, কিন্তু ওইখানে খুব ডিমান্ডেবল, এবং এই পড়াশোনাটা করা যেতে পারে। এবং পোর্ট অফ এন্ট্রি হিসেবে আমেরিকাতে ঢোকার জন্য এটা একটা সহজ বিষয়, এটা পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। ঠিক আছে, আমার মনে হয় যে তাহলে আজকে এই পর্যন্তই, না আরো কিছু বলবেন? এই পর্যন্তই আমরা শেষ করি। এই পর্যন্ত আমি আপনাকে শুধু এই অপশনটা দিই, আপনি শেষ করেন। তো আমি একটু ছাত্রদের উদ্দেশ্যে বলি, যেহেতু এটা আমরা ফর স্টুডেন্ট লিখে দেব, যেসব ছাত্ররা মেডিকেল পড়াশোনা করছেন এবং তারা যদি ইউএসএ তে লেখাপড়া করতে যেতে চান, তাহলে প্রথম বিষয় হলো সেটা ভীতির কোনো বিষয় না, সিস্টেমেটিক্যালি গেলে সহজেই যাওয়া যায়। এটা একটা $5,000 $7,000 এইটুকু ব্যয় তো এমনি হয়। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের উদ্দেশ্যে আপনি কিছু বলে শেষ করেন, আর আমি আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ পাবেল ভাই। এখন আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি বলেন যে তারা এই অপরচুনিটিটা অ্যাভেল করতে পারে। জি, ধন্যবাদ রমন ভাই। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে যে কথা আমি বলতে চাই যে বাংলাদেশের যে স্টুডেন্ট যারা আছে সেটা আমেরিকার যে স্টুডেন্টদের তুলনায় অনেক বেশি মেধাবী বাংলাদেশের স্টুডেন্টরা। তোমরা যারা এখানে বাংলাদেশে অবস্থান করো, এই জাস্ট প্ল্যান নাও যে কিভাবে আমেরিকাতে মতো কান্ট্রিগুলোতে স্টেপ আপ করা যায়, এবং কিভাবে আগের থেকে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ারে যদি থাকা যায়, অ্যাকর্ডিং টু তার এডুকেশন লেভেল থেকে প্ল্যানটা তৈরি করা, এবং এখানে এসে কিভাবে ফাইন্যান্সিয়ালি সলভ হয়ে পরীক্ষা দেওয়া যায় সেটার জন্য একটা প্ল্যান নেওয়া। এবং আমি দোয়া করি বাংলাদেশে তোমরা যারা ওখানে অবস্থান করতেছো সবাই যেন আমেরিকাতে এসে ভালোভাবে ডাক্তারি করতে পারো, আমার এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।